স্টোরিম্যানিয়া ক্লাব ক্লাসিক্সে আজ আমি অভিজিৎ নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা মাঝির ছেলের চতুর্থ অর্থাৎ অন্তিম পর্ব। এই গল্পের প্রথম পর্বে এসকে সালমান ভাই কমেন্ট করেছেন, গল্পটা খুব সুন্দর, কিন্তু পরের পর্বটা আমি শুনতে পারছি না, এটাই ভালো লাগছে না। দাদা, পরের পর্বটা আছে? থাকলে বলো। হ্যাঁ ভাই, পরের পর্বটা আছে, তাই সেই গল্পের আজ অন্তিম পর্ব নিয়ে ফিরে এলাম। আসলে তোমাদের এমন ভালোবাসা পেলে আমরাও বারে বারে ফিরে আসব নতুন নতুন সব গল্প নিয়ে। ভালো থেকো সালমান। আর এবার থেকে ক্লাবের নিয়মিত শ্রোতা বন্ধুদের জন্য থাকবে তাদের মন মতো গল্প, তাই কমেন্ট করে জানাও কেমন ধরনের গল্প তোমরা শুনতে চাও। আর তোমরাও যদি চাও তোমাদের কমেন্টসগুলো পড়া হোক, তাহলে কমেন্ট করতে ভুলো না। সেখান থেকেই সেরা কমেন্টসগুলো বেছে নেব আমরা এবং সেগুলোই পড়ে শোনাবো তোমাদের। আর পরের গল্পটি থাকবে শুধুমাত্র তোমার জন্য, যেমন আজকের এই গল্পটি সালমান তোমার জন্য। পূর্ব পর্বের লিঙ্কগুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনাদের সুবিধার জন্য। আপাতত এখন আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের মাঝির ছেলের চতুর্থ পর্ব। মাঝপথে নকুলের সঙ্গে দেখা হতে সে তাকে পথের পাশে পুকুর পাড়ে একটা গাছতলায় ডেকে নিয়ে গেল। একটা কথা কমু মামু। কও। এতক্ষণ উত্তেজিত কল্পনায় নকুল মাঝিকে প্রস্তাবটা জানিয়ে দেওয়া খুব সহজ বলে মনে হচ্ছিল। এখন কোথা থেকে লজ্জা আর অস্বস্তি এসে যে নাগাকে কাবু করে ফেলল। নকুল এক চোখের দৃষ্টিতে তাকে দেখছিল। মাটির দিকে চেয়ে জড়িয়ে জড়িয়ে কোনো রকমে কথাটা বলে ফেলে নাগা ঘাড় নিচু করেই দাঁড়িয়ে রইল। নকুলের মাথা নাড়াটা সে দেখতেই পেল না। রুবারে বিয়ে করবা? তা হয় না বাবু, রুবার বিয়া ঠিক করছে। নাগা তৎক্ষণাৎ মুখ তুলল। ঠিক করছ? কার লগে? আসে আসে, মাত্র ঠিক আছে। আমাকে পয়সা জানো যদি তবে জিগাও কেন? নাগা ব্যাকুল হয়ে বলল, পর্সার লগে বিয়া দিবা কি মামু? পর্সা যে লোক ভালো না। নকুল বলল, তোর থেকে ভালো। পয়সা 100 টাকা পণ দিব কইছে। নাগা তীব্র চাপা গলায় বলল, পনির লাইকা মাইয়ারে বলি দিবা? লম্বা লম্বা কথা কইস না নাগা, মুখের আটক না থাকে খেল বানাই আলা। বলে রাগে আগুন হয়ে নকুল চলে গেল। নাগা সেই পুকুর পাড়ের গাছতলায় দাঁড়িয়ে ভাবতে লাগলো, এই ব্যাপারটা কেমন হলো। সমুদ্র ছাড়া তো শেষ পর্যন্ত তার আর কিছুই রইল না। বাড়ি ফিরেও নাগা যতক্ষণ পারে আমবাগানের গাছের ছাওয়ায় শুয়ে বসে কাটিয়ে দিল। বিকেলের দিকে মন ঠিক করে সে নকুলের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। পরেশ টাকা কোথায় পাবে ভগবান জানে, কিন্তু সে যদি সত্যিই 100 টাকা পণ দেবে বলে থাকে, নাগাও কি 100 টাকা পণ দিতে জানে না? টাকাটা সে কোথায় পাবে ভগবান জানে, কিন্তু যেমনভাবেই হোক টাকাটা সে জোগাড় করবেই। নকুলের বাড়ির উঠানে পা দিয়েই নাগা থমকে দাঁড়িয়ে পড়ল। দাওয়ায় বসে নকুল রূপার মা আর রূপার সঙ্গে কথা বলছে পঞ্চু, নকুলের সেই পালানো ছেলে। কিছুদিন আগে যাকে সে সদরের জেটির ধারে বসে রুমাল নাড়তে দেখে অবাক হয়ে গিয়েছিল। কতকালের ঘর পালানো ছেলে ঘরে ফিরেছে, তাকে নিয়েই সকলে ব্যস্ত। তখন তো আর বিয়ের কথা তোলা যায় না। ছেলে বেঁচে আছে বললে পর্যন্ত রাগ করে। এতকাল নকুল যে ছেলের উপর বিরাগ দেখিয়ে এসেছে, ছেলেকে দেখেই নকুল যেন সব ভুলে গিয়েছিল। ছেলে যে চোখটি কানা করেনি, সেই চোখে মুগ্ধ দৃষ্টিতে সে ছেলের দিকে তাকিয়েছিল আর হাঁ করে শুনছিল তার কথা। আলোচনাটা নাগাকে তাই স্থগিত রাখতে হয়েছিল, তবে বিশেষ ভাবনা হয়নি। কদিন পরেই তো সে ফিরে আসবে। এবার যাতায়াতের হিসেবের চেয়ে সময় লাগলো অনেক বেশি। তাড়াহুড়ো করার কিছুই ছিল না। জলকন্যা তাই অনেক মন্থর গতিতে উত্তর দিকে যাত্রা আরম্ভ করেছিল। নদীর বৈচিত্র্য তো ছিলই, তার উপর ছিল বর্ষার সূচনার বৈচিত্র্য। গুমট করে আকাশের এক প্রান্ত থেকে মেঘ আকাশ ছেয়ে ফেলতে ফেলতে জোর বাতাস উঠে মেঘ উড়িয়ে নিয়ে গেল। সকাল থেকে শুরু করে সারাদিন মুষলধারে বর্ষণের পর বৃষ্টি থেমে গিয়ে সারা রাত আকাশে চলল চাঁদ আর টুকরো টুকরো মেঘের আশ্চর্য খেলা। নাগা প্রায় রূপার কথা ভুলেই গেল, আর যাদববাবু প্রায় ভুলে গেলেন তার জলকন্যা বেআইনি মাল বয়ে চলেছে। নিতাই সাহা হিসেবি লোক। ফিরবার সময় জলকন্যা যাতে তার একটা আইনসঙ্গত চালান নিয়ে আসে তার ব্যবস্থা সে করে রেখেছিল। মালের প্রত্যাশাতেই জলকন্যাকে 3 দিন নোঙর ফেলে বসে থাকতে হলো। তারপর এক রাশি বস্তা বোঝাই নিয়ে ফিরবার পথে জলকন্যার গতি আপনা থেকেই মন্থর হয়ে গেল। বস্তাগুলো তুলবার সময় থেকে জলকন্যার জন্য যাদববাবুর বড়ই মমতা বোধ হচ্ছিল। এই যেন অত্যাচার করা হচ্ছে তার লঞ্চের উপর, আর জীবন্ত প্রাণীর মতো
লঞ্চ যেন সেটা অনুভব করছে। আগে থেকে চুক্তি না থাকলে যাদববাবু এত বোঝাই নিতে কখনোই রাজি হতেন না। তার জলকন্যা কি গাদা বোট? এবার দেনা পাওনা নিয়ে নিতাই শাহ কোনো রকম গোলমাল করল না, বরং ভীমনা থেকে আরম্ভ করে লঞ্চের সমস্ত খালাসি লস্করদের কিছু কিছু অতিরিক্ত পুরস্কার দিয়ে বসল। নিতাই শাহ টাকা বড় ভালোবাসে। চালানির কারবার থেকে প্রচুর আয় হলেও টাকার লোভে সে চোরাই মাল কেনাবেচা করে, কিন্তু যাকে একবার সে পছন্দ ও বিশ্বাস করে তার সঙ্গে আর কোনো রকম ব্যবসাদারি প্যাঁচ কষবার চেষ্টা করে না। কথায় কথায় সে বলল, তবে জানেন কি যাদববাবু, যাগো লগে আমি কারবার করি তাদেরকে ভদ্রলোক না করেন ভালো, তাগো লগে আমি ভদ্রতা করুন কি? ফাঁকি দেওয়ানের যদি চেষ্টা না করি তারা ভাববো আমি বোকা হওয়া মানুষ। বিদায় নেওয়ার সময় সে বলে গেল, কদিন পর আপনারে ডাকুন ছন্দ করি, বর্ষার আগে কয়টা কাম সাইরা নিব। কিছুক্ষণ থেকে সাপুরের বাঁশির আওয়াজ কানে আসছিল। নিতাই চলে গেলে নাগা লঞ্চ থেকে নেমে সাপ খেলানো দেখতে গেল। একটা দোকানের সামনে সাপুরেকে ঘিরে ভিড় জমেছে, আর ভিড়ের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে পঞ্চু। কখন আইলি নাগা? ভোরে আইছি। এখানে করো কি? সাপ খেলান দেখি, আর কি করো? চা খাইবা? দেখালোই কেমন সাপ খেলায়। সাপ খেলানোয় নতুনত্ব কিছু নেই। সেই গেরু আলখাল্লা পড়া সাপুরে সেই বাঁশি, সেই একটানা সুরের ধরন। তবু সাপ খেলানো কখনো পুরনো হয়ে যায় না, কখনো একঘেয়ে লাগে না। কেবল ঝাঁপের মুখ বন্ধ করে সাপুরে যখন বাঁশি বাজাতে বাজাতে চলে যায়, তখন মনে হয় জীবনের বড় একটা উত্তেজক ঘটনা যেন শেষ হয়ে গেল। কিছুক্ষণ মনটা অধীর হয়ে থাকে, ফাঁকা ফাঁকা লাগে। খেলার শেষে পঞ্চুর সঙ্গে নাগা চায়ের দোকানে চা খেতে গেল। চা খেতে তার ভালো লাগে না, খাওয়ার পর মুখটা কেমন বিষাদ হয়ে থাকে। কিন্তু রূপার দাদা পঞ্চুর নিমন্ত্রণ তো রক্ষা করা চাই, তাই প্যাকিংসের কাঠ জোড়া দেওয়ার টেবিলে রংচটা নোংরা কাপে ফুটন্ত চা দিয়ে যায়। নাগা জিজ্ঞেস করে, বাড়িতে গেছিলা নাকি? আর গেছিলাম। রূপার বিয়া জানো? তোমাকে পরসার লগে। কবে বিয়া? এই শ্রাবণ মাসে 7 তারিখে, দেরি নাই বেশি। গরম চায়ে চুমুক দিতে গিয়ে নাগার মুখ পড়ে যায়। পঞ্চু হেসে বলে, আরে মরদ, চা খাওয়ান শেখো নাই? পয়সা টাকা দিছে 100 টাকা। হ্যাঁ দিছে। কই যে টাকা পাইল ছোকরা? বড় কর্তা দিছে সন্দেহ করে। বড় কর্তার লগে বড় খাতির বর্ষার। তা তোমরা গেছিলা কই? ঘুইরা বেড়াইতেছিলাম নানানখানে। হ্যাঁ, ছোট কর্তার বেড়ানোর শখ ছিলটা কাল। আগে যাইতেন নাও লইয়া, অহন আবার লঞ্চ কিনছেন। তা কদ্দূর গেছিলা? সাতপুরা? কও কি? সাতপুরা তো এইখানে না। নাগার কথা বলতে ভালো লাগে না, কিন্তু পঞ্চুর কথার কামাই নেই। মানুষের সঙ্গে ভাব করার তার আশ্চর্য ক্ষমতা আছে। এক কথা শেষ না করে আর এক কথা পারে। কথার মাঝখানে চায়ের সঙ্গে খাবার জন্য বিস্কুট কিনে দেয় নাগাকে। নিজে সে যে কত দুঃখী সে কথা বলে, আর মাঝে মাঝে দু একটি কথা জেনে নেয় লঞ্চে ঘুরে বেড়ানো সম্বন্ধে। হঠাৎ সে চিন্তিত মুখে বলে, কি হয়েছে তোমার? মুখখানে এমন ভার দেখি। নাগা বলে, না, কিছু হয় নাই। চায়ের দোকানের বাইরে এসে পঞ্চু নাগাকে একটি অনুরোধ জানালো। 2-1 দিনের মধ্যে লঞ্চ যদি করমতলায় ফিরে যায় এবং সে যাতে লঞ্চে যেতে পারে, সেজন্য নাগা যেন যাদববাবুকে বলে অনুমতি নিয়ে রাখে। গরিব মানুষের বারবার পয়সা দিয়ে যাও না শোন পোষায় না নাগা। তাড়াতাড়ি করমতলায় ফিরে যাবার জন্য নাগার মন ছটফট করছিল। এখান থেকে লঞ্চ যদি করমতলায় ফিরে যায়, মাল খালাস দিয়ে পরশুর আগে যেতে পারবে না। আর অন্য কাজে যদি আটকে যায়, তাহলে করমতলায় ফিরতে আরও কতদিন লাগবে কে জানে। যাদববাবুর কাছে নাগা বলে, ছুটি নিয়েও বেলা 7 খামারে জাহাজে গেলে হয় না? যাদববাবু বললেন, বাড়িতে যাবি? সে আমিও যাই। বৈশা বৈশা ওই সালান নামান দেখা করুন কি?
রূপা কি এখন জেগে আছে? বাড়ির কেউ কি জেগে আছে? কি করে এখন একবার রূপাকে দেখে আসা যায়? চলতে চলতে একটা কথা নাগার মনে পড়ে গেল। পথের মোড়ে পৌঁছে আসতেছি কর্তা বলে সে নকুল মাঝির বাড়ির রাস্তা ধরল। নকুল সবে দরজা বন্ধ করছিল, নাগার ডাক শুনে বেরিয়ে এলো। কি রে নাগা? ওই পঞ্চুর লগে দেখা হয়েছিল। কি কইছে পঞ্চু? নাগা হাঁ করে দরজার দিকে তাকিয়েছিল। রূপা কি ঘুমিয়ে পড়েছে? রূপা জেগে থাকলেও তার সঙ্গে চুপি চুপি দু চারটে দরকারি কথা বলার সুযোগ যে আজ জুটবে না তাতে কোনো সন্দেহ নেই। তবুও রূপাকে অন্তত একবার না দেখে ফিরে গেলে চলবে কেন? রূপার উপর নাগার রাগ হতে থাকে। সন্ধ্যা হতে না হতে নিশ্চিন্ত মনে ঘুম, আর এদিকে ভাবনা চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রূপা কি? পঞ্চু কি কইছে? হ্যাঁ, কইছে আজকালের মধ্যে আসবো। পঞ্চুর দোকান দেখছস নাগা? না, দেখি নাই। প্রথম দিন পঞ্চু বলেছিল সদরে সে নাকি একটি ছোট দোকান দিয়েছে, কিন্তু কোথায় দোকান, কিসের দোকান জানবার কৌতূহল নাগার হয়নি। এবার নকুলকে কি বলা যায় তাই সে ভাবছে। দরজার কাছে রূপাকে দেখা গেল। রূপার মুখখানি হাসি হাসি না কাঁদো কাঁদো সেটা পিছনের ডিবরির আলোতে কিছুই বোঝা গেল না। এদিকে দরজা বন্ধ করে শুয়ে পড়বার জন্য নকুল ছটফট আর উসখুস করছে। এত রাতে এখানে দাঁড়িয়ে থাকবার কোনো ছুতোই তো তার নেই। তখন নাগার মনে জাগলো এক বুদ্ধি, কুবুদ্ধিই বলা যায়। হা কপাল, আসল কথাই তো ভয় লাগেছি। কর্তা তোমারে ডাকছেন, কর্তা লঞ্চে আছেন। আমারে ডাকছেন অখন? হ্যাঁ, শর্ট করে যাও, মেজাজ ভালো নয় কর্তার। নকুল আর কি করে, কোমরে ভালো করে কাপড় জড়িয়ে এসে বলল, নে যাই। নাগা বলল, আমি বাড়িতে গিয়া ঘুমামু, 2 রাত ঘুমাই নাই। নকুল অগত্যা একাই নদীর তীরে লঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারাদিন চিরেকুটে রূপার মা অঘরে ঘুমাচ্ছিল। কমপক্ষে আধা ঘন্টা রূপার সঙ্গে কথা বলার আর কোনো বাধা রইল না। প্রথমে রূপাই কথা বলল, হয়েছে তো আক্কল, যাও ঘুমাও গিয়া ঘরে। 7 তারিখ তো ঘুমাইও শাওন মাসের। আমার দোষ কি? দোষ না তোমার? কইলাম মতলব করতেছে লোকটা, সইলা গেলা কোন হিসাবে? দেরি করলা কেন? হ্যাঁ, নাগা দোষ করেছে বটে। চেষ্টা করে দেখার বদলে স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। কিন্তু সে কি ভাবতে পেরেছিল পরেশ এর মধ্যে টাকা জোগাড় করে দিনক্ষণ সব ঠিক করে ফেলবে? এখন কি করা যায় ক দেখি রূপা। আমি কি কমু? করণের কি আছে এখন? দুঃখে অভিমানে রূপা মুখ ভার করে বসে থাকে। আজ না বললেই নয়, এমন কত কথা রূপাকে বলার আছে এটা মনে হয়েছিল নাগার। এখন আর বলার কথা সে কিছুই খুঁজে পাচ্ছে না। নাগা উসখুস করে, তারপর তাকিয়ে দেখে কি রূপার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। নকুলের ফিরে আসতে দেরি ছিল, কিন্তু নাগা উঠে পালিয়ে গেল। বাড়িতে ফিরে কিছু না জানিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। নিজের বিছানায় বসে পরেশ বিড়ি টানছিল। জিজ্ঞেস করল, নাগা কই গেছিলি? নাগা ধীরে ধীরে বলল, আমার ঘুম পাইছে পরেশ। পরেশ তাড়াতাড়ি বলল, ঘুমা না ঘুমা। কই কি, রূপার লগে আমার বিয়া ঠিক হয়ে গেছে জানিস? সাড়া না পেয়ে পরেশ ক্ষুণ্ণ হয়ে বলল, তরে আমি বন্ধু মনে করি। আমি এখন ঘুমামু পরেশ। পরদিন যাদববাবু বললেন, নকিলার লগে ফাইজলামি কেন রে নাগা? নাগা চুপ। কাল হইতে খাস নাই কেন? মুখ সইকা কেন রে ওর? তখন যাদববাবু চুপ করে খানিকক্ষণ নাগার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর মৃদু স্বরে বললেন, কি হইছে রে? কিছু না কর্তা। বেলা বাড়লে নকুল মাঝি এসে তাকে পাকড়াও করল। চিৎকার করে বলতে লাগলো, আমার লগে ইয়ার কি? তোর বাপ আমারে মান্য কইরা কথা কইতো, আমার লগে তুই ইয়ার কি দাস? হ্যাঁ, ঘরের দাওয়া থেকে যাদববাবু ধমক দিলেন।
তখন গলা নামিয়ে নকুল বলতে লাগলো, তোর মতলব বুঝি নাই আমি ভাবছস? মাইয়ার মন ভাঙাইতে গেছিলিস তুই। বর্ষারে বিয়া করবো না কয়, কেন বিয়া করবো না বর্ষারে? আমি যার লগে বিয়া দিমু তারাই বিয়া করব, 100 বার করব। নাগা মাথা নিচু করে বলল, তুমি গুরুজন, কাল তোমারে কষ্ট দিয়া দোষ করছি মামু, আমারে মাফ কইর। আর এক কথা কই শোনো, আমি তোমারে 120 টাকা পণ দেব, বর্ষার লগে বিয়া দিও না রূপার। নকুল ফোঁস করে উঠল, বর্ষার লগে দিব না তোর লগে দিব? হ্যাঁ, চালচুলা তো নাই তোর, বিয়া কইরা বউ নিয়ে যাবি কই? হ্যাঁ, এ কথা মিথ্যে নয়। গরিব হলেও পরেশের বাপ ভাই আছে, ঘর বাড়ি আছে, তার কিছুই নেই। নাগা চুপ করে রইল। নকুল চোখ পাকিয়ে বলল, তোরে কইয়া দিতেছি শোন নাগা, আবার যদি পা দিবি আমার বাড়িতে, ঠ্যাং তোর খোড়া কইরে দিমু আমি। হ্যাঁ। নকুল চলে গেলে পরেশ নাগাকে জিজ্ঞেস করলো, এই বুড়াটা আমার উপর সুইটেছে কেন? একটা কড়া জবাব দিতে গিয়ে নাগা প্রাণপণে আত্মসংবরণ করল। কারণ পরেশ অতি নম্রভাবে আশ্চর্য বিনয়ের সঙ্গে কথাটা জিজ্ঞেস করেছে। বদমেজাজি গুরুজনকে ছোট ছেলে যেভাবে প্রশ্ন জিজ্ঞেস করে। সরবো কেন? সরে নাই। বলে নাগা সেখান থেকে সরে গেল। পরেশ যেন হঠাৎ বেশি ভদ্র আর বিনয়ী হয়ে গেছে। পরেশের সঙ্গে হাতাহাতি মারামারি বরং করা চলে। বন্ধুর মতো মিষ্টি মিষ্টি কথা বলে আলাপ করবার মতো ধৈর্য নাগার নেই। পরদিন বিকেলে ভীমনা লঞ্চ নিয়ে এলো। তার কাছে শোনা গেল ডেনিশ খবর পাঠিয়েছে কিছুদিনের মধ্যে হয়তো লঞ্চটি তার দরকার হতে পারে, তবে এখনও কিছু ঠিক নেই। লঞ্চে পঞ্চুও এসেছে। তার সম্বন্ধে ভীমনা একটু গম্ভীরভাবেই মত প্রকাশ করল। গায়ে পইরা খাতির জমাইতে চায়, কেমন যেন সন্দেহ লাগে সৌরারে। যাদববাবু হেসে বললেন, হামাগো নকইলার পোলা জন্মাবধি দেখ খাসতেছি। একটি দুটি করে ভোঁতা দিনগুলি কাটতে লাগলো। দুটি একটি ছোট ছোট কাজের আহ্বান এলো, কিন্তু যাদববাবু সেগুলো বাতিল করে দিলেন। নাগার মন মরা ভাব দেখে সবাই অবাক হয়ে ভাবল, ছেলেটার হলো কি? ছোট মা কয়েকবার তাকে ডেকে জিজ্ঞেস করলেন তার অসুখ করেছে কিনা। একদিন জোর করে ধমক দিয়ে তাকে তিনি কয়েকটা পাচন গিলিয়ে দিলেন। নিজের থেকে নাগা কিছুতেই ভাব করতে আসে না দেখে কণিকা অগত্যা দু একবার তার সঙ্গে ভাব করতে গেল, কিন্তু একেবারে আমল পেল না। খোকার গ্রীষ্মের ছুটি আগেই শেষ হয়ে গিয়েছে। একদিন সকালে গুরুজনকে প্রণাম করে সে কলকাতায় বিদ্যা অর্জন করতে চলে গেল। আরেকদিন সকালে নিতাই সাহা এলো। পরেশ তখন দুদিনের ছুটি নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। একদিনে পরেশের উপর নাগার বিরাগ অনেকটা কমে গিয়েছিল। কদিন পরেই তার এত স্বাদের বিয়ে, কিন্তু নাগার মতোই তার যেন আনন্দ নেই, উৎসাহ নেই। তার মুখখানাও সর্বদা শুকনো দেখায়। কেমন একটা ভীরু ভীরু স্তিমিত দৃষ্টিতে সে মানুষের দিকে তাকায়। নাগা কিছু বুঝতে পারে না বটে, কিন্তু পরেশের উপর তার মনটা নরম হয়ে আসে। এরকম মানুষের উপর কি রাগ পুষে রাখা যায়? নিতাই সাহা চৌকিতে পা তুলে জাঁকিয়ে বসল। আজ তার মুখের ভাব অন্যদিনের চেয়ে বেশি ভারিক্কি। ভালো করে বসে সে বলল, তা যাদববাবু, মা ঠাকুরনগো কোনো গয়নাপত্র চুরি গেছে নাকি? যাদববাবু আশ্চর্য হয়ে বললেন, কই না। জবাব শুনে নিতাই সাহা যেন আরো বেশি আশ্চর্য হয়ে গেল। চুরি যায় না, হারায়ও নি কিছু। যাদববাবু মাথা নেড়ে হেসে বললেন, ব্যাপার কি শামশায়? নিতাই চিন্তিত মুখে বলল, একবার জিগায় আছেন দেখি, তোরঙ্গ খুইলা গয়নাপত্রগুলো কিন্তু মিলায়া নেবেন, বুঝলেন? যাদববাবু হাসি মুখে বাড়ির মধ্যে চলে গেলেন। মিনিট 10 পরে যখন তিনি ফিরে এলেন, মুখ তার গম্ভীর হয়ে গেছে। বৌঠানের কয়টা গয়না মেলে না শামশায়? বড় একটা ট্রাঙ্কের মধ্যে ওই ছোট একটি টিনের বাক্সে কতগুলি গয়না ছিল, তার মধ্যে কয়েকটা গয়না উধাও হয়ে গেছে। ট্রাঙ্কে যেমন ওই তালা চাবি লাগানো ছিল তেমনই আছে। চাবির গোসা ওই মাধববাবু স্ত্রীর আসলে বাধা আছে।
আপনি জানলেন কি কইটা সামসায়? নিতাই সাহা গর্বের হাসি হেসে বলল, আমার কি কিছু অজানা আছে যাদববাবু? কখন আমার কথা শোনেন, গয়না আমি আপনারে পাইয়া দিব, তবে চোরেরে পুলিশে দেওন চলবো না, আর পিটানি দেওয়ানো চলবো না। যাদববাবু বললেন। বেশ। নিতাই মুখ গম্ভীর করে বলল, কি জানেন যাদববাবু, অন্য মাইন্সের ব্যাপার হইলে আমি চুপ মাইরা যাইতাম। আমার কিসের মাথা ব্যথা কন? পয়সা দিয়া সোনা কিনছি, পয়সা লইয়া বেচা দিমু। কার কি চুরি গেছে না গেছে তাতে আমার কি? তবে আপনি হইলেন ভদ্রলোক, আপনি আমারে বিশ্বাস করেন, আর আমি আপনারে বিশ্বাস করি। যাই না সই না আপনার ক্ষতি কেমনে করি। আবার যে আমারে বিশ্বাস কইরা ওই গয়নাগুলান বেচেছে, তারেই বা পুলিশে দিব কেমনে? বুঝলেন না? যাদববাবু সাই দিয়ে জানালেন তিনি বুঝতে পেরেছেন। তখন নিতাই বলল, আপনার ওই পরেশ মাঝিরে ডাকেন। আমি কি জানি ওই বেটা আপনার চাকর? কালই মোটে জানছি। পকেট থেকে সোনার গয়না বের করে সে যাদববাবুর হাতে দিল। বাড়ির ভিতর থেকে সকলের কলরব কানে আসছিল। মাধববাবুর গলার আওয়াজটাই সব থেকে বেশি স্পষ্ট। যাদববাবু ভেতরে গিয়ে হইচই থামিয়ে দিয়ে এলেন। গয়না ফিরে পাওয়া যাবে শুনে হইচই কমল বটে, কিন্তু এমন একটা রহস্যকর ব্যাপার নিয়ে মেয়েদের উত্তেজিত আলোচনা কে থামাবে? যাদববাবু নাগাকে বললেন, বর্ষারে ডাইকান নাগা। নাগা হাত জোড়ো করে বলল, আমি না কর্তা। কিন্তু পরেশকে ডেকে আনবার দরকার হলো না। বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে সে বৈঠকখানার সামনে দিয়েই যাচ্ছিল। যাদববাবু ডাক দিতে সে তাড়াতাড়ি ঘরে এসে ঢুকল এবং নিতাই সাহাকে দেখে মুখখানা তার হয়ে গেল বিবর্ণ। নিতাই বলল, ডর নাই রে বর্ষা, কর্তা কিছু করবেন না কইছেন। এই টাকাটা শুধু ফেরত দিয়া তুই যেখানে খুশি যা। পরেশ ঘাড় হেঁট করে দাঁড়িয়ে থাকে। যাদববাবু বললেন, চুপ কইরা থাকুস যে। আঙ্কে কর্তা আমার কাছে নাই। কি করছস টাকা? নকুল রে দিছি। যাদববাবু ভ্রু কুঁচকে বললেন, নকুইলারে দিছস? নকুইলাও আছে নাকি তোর লগে? না, বিয়ার পণ দিছি। ও, তোর বিয়ার পণ দিছস? 100 টাকা পণ? তুই দেখি নবাব হইছস পরেশ। তার কমে যে নকুইলা রাজি না কর্তা। যাদববাবু মোটা চুরুর ধরালেন। পরেশের কাঁদো কাঁদো মুখের দিকে তাকাতে তাকাতে বললেন, নকুইলারে ডাইকান নাগা, ডাইকান। নাগা এবারও হাত জড়ো করে বলল, আমি না কর্তা। বারবার নাগার অবাধ্যতায় ক্রুদ্ধ হয়ে তাকে ধমক দিতে গিয়ে যাদববাবু থেমে গেলেন। বোধ হয় তার মনে পড়ে গেল কদিন আগে রাত্রিবেলায় তিনি ডেকেছেন বলে মিছিমিছি হয়রান করায় নাগার সঙ্গে নকুলের ঝগড়া হয়েছে। তাই ঘর থেকে বেরিয়ে গিয়ে নকুলকে ডেকে আনতে অন্য লোক পাঠিয়ে দিলেন। আধা ঘন্টা পর নকুল এলো। যাদববাবু তাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বললেন, সব যাই না অখন তুমি যদি পরশার লগে মাইয়ার বিয়া দিতে রাজি থাকো, নকুইলা টাকা আমি ফেরত নিব না। চোরের লগে মাইয়ার বিয়া দিব কর্তা? চোর চোর কিনা জানি না নকুল, আমার কিছু কওনের নাই, তোমার যা খুশি করবা। যাদববাবুর মুখ বড় ম্লান দেখাচ্ছিল। নাগার মনে হলো যেন তার মুখের ভাব কিছু কিছু অনুমান করতে সে পারছে। হয়তো যাদববাবু ভাবছেন তিনিও তো প্রায় চোর ডাকাতের দলেই ভিড়ে পড়েছেন, চোরের বিচার করার অধিকার তার কোথায়? নকুল তার একটিমাত্র চোখ মিটমিট করতে করতে বলল, না কর্তা, চোরের হাতে মাইয়া দিব না। আধা ঘন্টার মধ্যে নিজের জিনিসপত্র নিয়ে পরেশ 4 দিনের জন্য বাড়ি থেকে বিদায় হয়ে গেল। এত লোকের মধ্যে কেবল নাগাই বোধ হয় তার জন্য রীতিমতো কষ্ট বোধ করতে লাগল। এতকাল চুরি না করলেও লোকটাকে নাগা অশ্রদ্ধা করে এসেছিল, আর চোর বলে ধরা পড়ার পর তার সম্বন্ধে সে অশ্রদ্ধার ভাব কেটে গেছে।
এমন বোকা তো পরেশ নয় যে তার খেয়াল ছিল না বাড়িতে বাক্স থেকে গয়না হারিয়েছে আর সে নকুলকে অতগুলো টাকা দিয়েছে। এটা জেনেও তাকে সন্দেহ করা হবে না। আর কোনো উপায় খুঁজে না পেয়ে মরিয়া হয়ে সে ধরা পড়ার যথেষ্ট সম্ভাবনা থাকার সত্ত্বেও রূপার জন্য গয়না চুরি করেছিল। কাজটা ভালো হোক বা মন্দ হোক, চেষ্টা তো সে করেছে। নাগার মতো বাধা পাওয়া মাত্র হাল তো সে আর ছেড়ে দেয়নি। ভালো করে বর্ষা আরম্ভ হতে জলকন্যার একরকম নোঙর ফেলে দিন কাটানোর সময় এলো। দু একটা ছোটোখাটো কাজ পাওয়া গেল, সেগুলো সেরে আসতে লাগলো ভীমনা। যাদববাবু গেলেন না। নাগা কিন্তু প্রত্যেকবার ভীমনার সঙ্গে ঘুরে এলো। একসঙ্গে বেশি দিন বাড়িতে বসে থাকতে সে তো প্রায় হাঁপিয়ে ওঠে। তাছাড়া প্রত্যেকটা কাজের শেষে লঞ্চের সকলেই কিছু বাড়তি টাকা পায়। নাগা টাকা জমাচ্ছে। হাড়ুমাঝিকে পাঠিয়ে দিয়ে তার বেতনের টাকা প্রায় কিছুই থাকে না। এদিকে নকুল তাকে মেয়ে দিতে রাজি হলেও পণের টাকার পরিমাণ 1 পয়সা কমাতে সে রাজি হয়নি। কিন্তু মাঝে মাঝে 2-1 দিনের জন্য একটু ঘুরে এসে কি নাগার ভেসে বেড়ানোর স্বাদ মেটে। বাইরে অবিরল ধারে বৃষ্টি পড়ে। শুকনো মাটি ভিজিয়ে দেওয়া প্রাণ জড়ানো বর্ষণ নয়, স্যাঁতস্যাঁতে জগৎকে আরও স্যাঁতস্যাঁতে করায় বিষাদ জাগানো বর্ষণ। আর ঘরের জানলা দিয়ে ডোবার জলকে বাঁশবনের পার হয়ে ঘরের দিকে এগিয়ে আসতে দেখে নাগার মন ছটফট করতে থাকে। ডোবা দেখে দেখেই কি জীবন কাটাতে হবে তাকে? নদীও বর্ষায় ফুলে ফেপে উঠেছে। কত চর তলিয়ে গেছে, কত গ্রাম ভেসে গেছে। ঘোলাটা জলের স্রোতে সেই বিস্তীর্ণ বুক রইল ফাঁকা পড়ে। এখানে ছোট একটা ঘরে বন্দি হয়ে তার দিন কাটছে। বর্ষা কি নদীর মতো সমুদ্রের রূপ বদলে দিয়েছে? কে জানে কেমন দেখায় বর্ষাকালের সমুদ্র। বৃষ্টির জলে সাগরের জল বাড়েনি কর্তা? না নাগা, ওই সাগরের জল বাড়ছে না কমছে জানা যায় না। দিঘির থেকে 1 কলস জল তুইলা দেখো জল কমে নাই, আর ওই কলসের জল ঢাইলা দেখো জল বাড়ে নাই। কিন্তু এ তো নিছক যুক্তি। নাগার কল্পনা যে নদীর মতোই সমুদ্রকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে। বর্ষা নামতেই কণিকা কলকাতায় ফিরবার জন্য অস্থির হয়ে ওঠে। সারাদিন তার ঘ্যান ঘ্যানানির কামাই নেই। কণিকার মা মেয়ের মতো অস্থির হয়ে না উঠলেও শহরে ফিরবার জন্য তার মনও যেন ছটফট করছে, সেটা স্পষ্টই বোঝা যায়। আর সম্পত্তির সব ব্যবস্থা শেষ করে কবে এখান থেকে নড়তে পারবেন জানা না থাকায় মাধববাবুর মুখে যেন হতাশার ভাব ফুটে উঠেছে। আর সেটা খুব সহজেই অনুমান করা যায়। দেশের বাড়িতে বাস করার স্বাদটা তার ভালোই মিটে গিয়েছে। চারিদিকে শুধু জল আর কাদা। জঙ্গলের সাপ ঘরে আশ্রয় খুঁজতে আসছে। সন্ধ্যা থেকে মশার কামড়ে গা ফুলে উঠছে। পোকামাকড়ে অতিষ্ঠ করে তুলেছে জীবন। কলকাতার অজস্র সুবিধা আর বৈচিত্র্যের অভাবে এতকাল কোনো মতে কাটানো গিয়েছে। কিন্তু এত কষ্ট সহ্য করে কি মানুষ থাকতে পারে? মাধববাবু অগত্যা একদিন স্ত্রী ও কন্যাকে কলকাতায় রেখে আসতে গেলেন। ফিরে যে তিনি এলেন সেটা শুধু সম্পত্তির মমতায়। যাদববাবুর হাতে 1 মাসের জন্য সব ছেড়ে দিয়ে যাবার ভরসা তার নেই। এসে হয়তো শুনবেন যাদববাবু সব বিক্রি করে বড় জাহাজ কিনে বিলাতে হাওয়া খেতে গেছেন। যদিও দলিলে তার স্বাক্ষর ছাড়া যাদববাবুর পক্ষে সেটা করা সম্ভব নয়। যাওয়ার আগে কণিকা বলল, কলকাতা দেখেছিস নাগা? যাসনি কখনো? আমাদের সঙ্গে আয় না। কিন্তু নাগার কি কোথাও যাওয়ার উপায় আছে? তার কত কাজ, কত দায়িত্ব। ও, বউকে ফেলে যেতে পারবি না? না, বউ কই দিদিমণি? হবে তো 2 দিন বাদে। কণিকা ঠোঁট উল্টে বলে, যাই বলিস, বড় নোংরা নকুলের মেয়েটা। একটু সাবান টাবান মাখাস। আর এমন হিংসুটে মেয়েটা। রূপা হিংসুটি? না, কণিকার মতো স্বার্থপরতা বা হিংসা রূপার নেই। কিন্তু হিংসুটে না হোক, কণিকার তুলনায় রূপা সত্যিই বড় নোংরা। কণিকার প্রতিমার মতো জমকালো পুতুল সেজে থাকা নয়,
সমস্ত খুঁটিনাটিতে সহজ স্বাভাবিক পরিচ্ছন্নতার অভ্যাস রূপার নেই বলে নাগার মাঝে মাঝে বড় আফসোস হয়। এঁটো থালাবাটির পরিষ্কার কোণে একটু হাত ঠেকালে রূপা সঙ্গে সঙ্গে হাত ধোয়, কিন্তু হাত না ধুয়ে অনায়াসেই নোংরা হাতে খাবার জিনিস ধরে। সে নিজেও কি ধরে না? ধরে। হয়তো উকুন আছে রূপার মাথায়, তার মাথায় কি নেই? এখন নেই, কিন্তু কিছুকাল আগে ছিল। রূপা নোংরা, সেও নোংরা। গরিব মাঝির ছেলে মেয়ে বলে নয়, পয়সা লাগে না এমন অনেক পরিচ্ছন্নতার শিক্ষা তাদের হয়নি। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবার চেষ্টা আরম্ভ করে নাগা দেখেছে মাথার উকুন পোকার মতো বড় বড় নোংরামির অভ্যাস ত্যাগ করা সহজ, কিন্তু প্রত্যেক দিনের শত শত টুকিটাকি ব্যাপারে নোংরামি ছাড়া বড় কঠিন। তবু সে ঠিক করেছে বিয়ের পর রূপাকে পরিচ্ছন্নতা শেখাবে। কণিকাদের নাগা 8 খামার পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। বিদায় নেওয়ার সময় কণিকার মাকে প্রণাম করতে তিনি মূর্খ গেও মাঝির ছেলে নাগাকে আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো বাবা, পারলে তোমায় আমি সঙ্গে নিয়ে যেতাম। স্নেহ নাগার সহ্য হয় না। স্নেহ তো সে পেয়েছে খুব কম। আন্তরিক স্নেহের তুচ্ছ প্রকাশও তার বুকে আবেগের ঘূর্ণি জাগিয়ে দেয় স্নেহের কাঙাল শিশুর মতো। মার কথা শুনে কণিকা যখন বলতে গেল, কতবার আমাদের সঙ্গে আসতে বললাম, আর আর বলতে বলতে হঠাৎ কেঁদে ফেলল। শহর যেভাবেই গড়িয়ে পিটিয়ে তৈরি করে থাক, ছেলে মানুষের মন তো, সে মন কেন সবসময় মেনে নেবে বাড়ির মাইনে করা মাঝি বন্ধু নয়? তাকে ছেড়ে যেতে মন কাঁদে না। নাগার 2 চোখ ঝাপসা হয়ে গেল। নিজেও পাছে কেঁদে ফেলে এই ভেবে ভয় লাগে নাগার। জাহাজ ঘাট ছেড়ে যাবার পর আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে আরম্ভ করল, আর সেই সুযোগে নাগাও কয়েক ফোঁটা চোখের জলকে চোখ থেকে গাল পর্যন্ত নেমে আসতে দিল। কেউ দেখলে ভাববে বৃষ্টির জল, মা ও মেয়ে তাকে একটু দরদ করে গেছে এই বলে এত বড় ছেলে কাঁদছে। না, আশ্বিনের গোড়ায় আবার সমুদ্রে ডাক এলো। কিছুদিন পর পূজা। যাদববাবুর বাড়ি প্রতি বছর পূজা হয়। এবারও ধীরে সুস্থে পূজার আয়োজন আরম্ভ হয়ে গেছে। এমন সময় যাদববাবু লঞ্চ নিয়ে যাবেন শুনে ছোটমা আপত্তি করলেন। তুমি গেলে সব দেখবে শুনবে কে? যাদববাবু ভরসা দিয়ে বললেন, দাদা আছেন? উনি নতুন আইছেন, উনি কি জানেন অহন তুমি যাইতে পারবা না। ওই 4-5 দিনের মধ্যে ফিরে আসুন। ছোটমা দ্বিধা ভরে বললেন, আসবা তো ঠিক? আসুন। নাগা বড় খুশি। ডেনিস যেন মুক্তির নিমন্ত্রণ পাঠিয়েছে। কতকাল সে একটা লম্বা পাড়ি দেয়নি। বর্ষা সমুদ্রের কোনো পরিবর্তন করেছে কিনা নিজের চোখে দেখে আসবার স্বাদটা তার মিটবে। রূপা বলে, ফুর্তি দেখি যে খুব। নাগা বলে, সাগরে গেছোস রূপা কোনোদিন? কাম নাই আমার সাগরে গিয়া। পঞ্চুর সঙ্গে নাগার খুব ভাব হয়েছে। পঞ্চুই চেষ্টা করে চাল চুলোহীন নাগার সঙ্গে রূপার বিয়ে দেওয়ার জন্য নকুলকে রাজি করেছে। সদরের দোকান তুলে দিয়ে পঞ্চু এখন বাড়িতে থাকে। দোকান নাকি ভালো চলছিল না। তাছাড়া মাঝির ছেলে কি দোকান করা পোষায়? যাদববাবুকে বলে নাগা তাকে লঞ্চে কাজ পাইয়ে দিয়েছে। ভীমনা আপত্তি করেছিল। লঞ্চে আর লোক দরকার নেই। তাছাড়া পঞ্চুর সম্বন্ধে তার কেমন একটা আশঙ্কা কাজ করে প্রথম থেকে। আর কিছু না হোক, মানুষটা যে একটু হালকা প্রকৃতির, বড় বেশি কথা বলে, আর গায়ে পড়ে মানুষের সঙ্গে ভাব করবার চেষ্টা করে। তাদের যে কাজ তাতে এ ধরনের লোকের সঙ্গে না থাকাই ভালো। কে জানে, হয়তো নিছক বাহাদুরি করবার জন্যই যার তার কাছে লঞ্চের গোপন অভিযানের কাহিনী বলে বসবে। যাদববাবু বললেন, না ভীমনা, বেশ চালাক চতুর আছে ছোকরা। নকুইলা সারাটা জীবন আমাগো কাম করতেছে,
তার পোলারে একটা কাম দিব না, আমাকে নাগা পঞ্চুর ওই বইনরে বিয়া করব। ভীমনা কতকটা নিশ্চিন্ত হয়ে বলল, হ্যাঁ, আমারে জিগাইতে আইছিল নাগার হাতে বইনরে দেওয়ান উচিত হইব কিনা। কথায় কথায় আমি কইছিলাম পনের টাকাটা আমি দিয়া দিব। পঞ্চু বারণ কইরা কইল ওই টাকা নাগার কামানো উচিত, দানের টাকায় বিয়া করব কেন পুরুষ মানুষ। আগে পাজি ছিল পঞ্চুটা, বেদম পাজি ছিল, এখন শুধরাইয়া গেছে। তারপর ভীমনা আর আপত্তি করেনি। সে নকুলের ছেলে, দুদিন পর নাগা তার বোনকে বিয়ে করবে। যাদববাবু নিজে তার হয়ে ওকালতি করেছেন। এই অবস্থায় শুধু মানুষ চেনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সন্দেহ জেগেছে তাকে কি মানুষ প্রশ্রয় দিতে পারে? ডেনিসের আহ্বান আসবার আগে পঞ্চু একবার মোটে লঞ্চে পাড়ি দিয়েছে, নিতাই সাহার সামান্য একটা কাজ উপলক্ষে। সে সময় পঞ্চুর চালচলন ভীমনার ভালো লাগেনি। সর্বদা সে লঞ্চের আনাচে কানাচে উঁকি দিয়েছে, কান পেতে সকলের কথা শুনেছে, আর চেষ্টা করেছে লস্কর থেকে আরম্ভ করে ভীমনার সঙ্গে খাতির জমাবার। এবার ভীমনা একবার দ্বিধা ভরে যাদববাবুকে বলল, মানে বলছি কি, পঞ্চুরে এইবার থইয়া গেলে হয় না কর্তা? কেন? নির্দিষ্ট কোনো কারণ ভীমনার জানা নেই, তবুও যাদববাবু একটু হেসে বললেন, পঞ্চুকে তুমি কেন পছন্দ করো না? সন্দেহ করি ভীমনা, চলুক, কি হইব, কি কর? ভীমনা আর কি বলবে, সে চুপ করে গেল। তারপর আগের বারের মতো সন্ধ্যার পর ডেনিসকে তুলে নিয়ে জলকন্যা যখন বাহির সমুদ্রের দিকে রওনা হলো, তখন কেবল পঞ্চু কেন, আরও অনেক চিন্তায় ভীমনার মন থেকে মুছে গেছে। সকাল থেকেই আজ আকাশের অবস্থা ভালো নয়, এখন একটি তারাও চোখে পড়ছে না। ভীমনা যতবার ব্যারোমিটারের দিকে তাকিয়েছে ততবারই তার মুখ গম্ভীর হয়ে গেছে। আশ্বিন মাসের তুফানের পরিচয় সে জানে। সে তুফানের কবলে পড়লে জলকন্যা 10 মিনিটও টিকবে কিনা সন্দেহ। তুফান যদি ওঠে তার আগেই লঞ্চ নিয়ে বন্দরে ফিরে আসতে পারবে মনে হয়। ভীমনার যতদূর বিশ্বাস, কালের আগে তুফান উঠবে না, কিন্তু প্রকৃতির কোনো খেয়াল সম্বন্ধে কি নিশ্চিত হওয়া যায়? বিশ্বাস করা যায় ঝড় বাদলকে? সামান্য টাকার ব্যাপার হলে ভীমনা বন্দরে আশ্রয় আর ছেড়ে আসতো না, কিন্তু এবার ডেনিস আগের বারের চেয়ে অনেক বেশি টাকার চালান আনাচ্ছে। যাদববাবুকে মোটা টাকা আগাম দিয়েছে, ব্যবস্থার জন্য খরচও করেছে অনেক টাকা। এখন কি তাকে ডোবানো যায়? নাগার দৃষ্টিকে ফাঁকি দিয়ে এবার সমুদ্র গাঢ় অন্ধকারে আত্মগোপন করে থাকে। লঞ্চের আলোয় শুধু দেখা যায় তার কয়েকটা ঢেউ, আর লঞ্চকে দোলা দিয়ে জানিয়ে দেয় নিজের অস্তিত্ব। দূরে তাকিয়ে লঞ্চের দোলনে নাগার মনে হয় সমুদ্র আর অন্ধকার যেন এক হয়ে জমাট বেঁধে ক্রমাগত উঠছে আর নামছে। মেঘনার মোহনার কাছে জল একবার একটু বেশি ঘোলাটে মনে হচ্ছিল। তাছাড়া সমস্ত বর্ষাকালের অফুরন্ত বৃষ্টিপাত সমুদ্রের কোনো রকম পরিবর্তন ঘটিয়েছে বলে টের পাওয়া যায়নি। কল্পনার সঙ্গে না মেলায় নাগা ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু ঝড়ের সম্ভাবনা আর ভীমনার গভীর মুখ তার মধ্যে যে উত্তেজনা জাগিয়ে তুলল, তাতে সমস্ত ক্ষোভ চাপা পড়ে গেল। সমুদ্রের বদলে এখন শুধু অন্ধকার দেখেও তার মন খারাপ হয়ে গেল না, বরং তার ভয়ঙ্কর প্রত্যাশার সঙ্গে সেই ঘন অন্ধকারকে যেন মানানসই মনে হতে লাগলো। আজও বহুদূরে কুতুবদিয়ার লাইট হাউসের আলো দক্ষিণ পূর্ব কোণ থেকে পূব পাশের দিকে সরে যেতে থাকে। নাগা ভাবে, আজ তো তারা আকাশে নেই, আজ ভীমনার জাহাজ পাত্তা পাবে কি করে? ভীমনার মুখ দেখে তাকে কিছু জিজ্ঞেস করতে নাগা ভরসা পায় না, কৌতুকটা চেপে যায়। পঞ্চুর মুখ অনেকক্ষণ থেকে পাংশু দেখাচ্ছিল। সে জিজ্ঞেস করে, ঝড় উঠবে নাকি রে নাগা? নাগা বলে, কে জানে। তারপর একসময় লঞ্চের গতিবেগ হঠাৎ কমে যায়, কিন্তু সেদিনের মতো লঞ্চ চক্রাকারে ঘুরে ঘুরে জাহাজের জন্য অপেক্ষা করে না। জাহাজ
আগে থেকেই এসে পৌঁছেছে। খানিক তফাতে আলো দেখা যাচ্ছে। সেদিনের মতো আজও জাহাজের বোট মাল ও মানুষ পৌঁছে দিয়ে গেল। এবার মানুষের সংখ্যা কম ছিল, মালের পরিমাণ বেশি। কাঠের বাক্স এবার এলো প্রায় 2 ডজন এবং ওয়াটারপ্রুফ কাপড়ে মোড়া মাল আগের বারের প্রায় দ্বিগুণ। জাহাজের সেই জাপানি অফিসারটি এসে হাসি মুখে ডেনিশ এবং যাদববাবুর হাতে হাত মেলানো বিলেতি ভদ্রতা করে নোটের তারা পকেটে নিয়ে ফিরে গেল। যাওয়ার আগে ভাঙা ভাঙা ইংরেজিতে বলে গেল, তাড়াতাড়ি ফিরে যাও, তোমাদের এইটাই জাহাজ, শিক্ষণ টিকবো না। বন্দরের দিকে লঞ্চের মুখ ফিরিয়ে ভীমনা বলল, ব্যাপার সুবিধের লাগে না কর্তা, আজ বন্দরে থাকুন লাগবো সন্দেহ করি। যাদববাবু বললেন, থাকুন লাগে থাকুন। সারাদিন টিপি টিপি বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে ঝাপটা মারা এলোমেলো বাতাস বইছে, অলস নির্জীব বাতাস। এখন লঞ্চকে প্রাণপণে বন্দরের আশ্রয়ের দিকে ছুটতে দেখেই বোধহয় বাতাস ধীরে ধীরে সজীব হয়ে উঠতে লাগলো। যাদববাবু জিজ্ঞেস করলেন, মন কি কয় ভীমনা? ভীমনা কতকটা স্বস্তির সঙ্গেই জবাব দিল, বন্দরে ভিড়ামু কর্তা, হঠাৎ বাড়বো না। শুধু বাতাস নয়, লঞ্চকে জোরে জোরে দোলা দিয়ে সমুদ্রও জানিয়ে দিতে থাকে ঝড় উঠছে। লঞ্চের ওঠানামা কাত হওয়ায় আগে একটা ছন্দ ছিল, ক্রমে ক্রমে ছন্দ ভেঙে সব যেন বেতাল হয়ে উঠতে থাকে। এতক্ষণে অন্ধকারের জন্য আফসোস হতে লাগলো নাগার। নাগা ভাবে, হায়, এমন উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, তার কল্পনার সমুদ্রের মতো, কিন্তু শুধু অনুভব করা ছাড়া চোখ মেলে দেখবার উপায় নেই। দিনের বেলা যদি এই ঝড় উঠত আর চোখ মেলে যতদূর দৃষ্টি যায় এখানকার সমুদ্রের চেহারা দেখতে পারত সে। বন্দরের আলো যখন চোখে পড়ল, জলকন্যা মোচার খোলার মতো নাচতে নাচতে কোনো রকমে এগিয়ে চলেছে। ডেকের উপর দাঁড়িয়ে থাকা রীতিমতো কসরতে দাঁড়িয়ে গেছে। কখনো সামনের ডেক যেন মুখে এসে ধাক্কা দেওয়ার জন্য উঠে আসছে, পরক্ষণে আছড়ে পড়ছে ঢেউয়ের পিছনে ঢালু গহ্বরে। ছোট নৌকায় নাগা নদীতে ঝড়ের মুখে পড়েছে। মনে হয়েছে জল আর বাতাস মিলে যে ভয়াবহ পাগলামি আরম্ভ করেছে, জগতে কি তার তুলনা আছে? আর আজ ছোট একটি জাহাজে তাকে নিয়ে সেই পাগলামির বৃহত্তর অভিনয় শুরু হয়েছে। হায়, পাগলা সাগরের পাগলামি যদি সে চোখে দেখতে পারত আজ। কিছুক্ষণ থেকে পঞ্চু ভয়ে প্রায় আধমরা হয়েছিল। কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে কথা না বললে এখন শোনা যায় না। পঞ্চুর আফসোসের কথাগুলি নাগার কানে পৌঁছবার আগে বাতাস গজরাতে গজরাতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। বন্দরের আলো দেখে বোধ হয় পঞ্চুর ভরসা হলো যে প্রাণটা আজ তার সমুদ্রে রেখে যেতে হবে না। ডেকের মাঝখানে নিচে নামবার সিঁড়ির মুখের কাছে লোহার রড জড়িয়ে বসে থাকার বদলে সে টুলতে টুলতে রেলিংয়ের ধারে নাগার কাছে এসে দাঁড়ালো। নাগা ভাবল, এভাবে রেলিং ঘেঁষে দাঁড়ানো যে বিপজ্জনক, এতক্ষণে সেটা খেয়াল হওয়ায় পঞ্চু বোধহয় তাকে সরিয়ে নিয়ে যেতে এসেছে। বন্দরের একেবারে কাছে এসে পরের বিপদ সম্বন্ধে সচেতন হওয়াটা পঞ্চুর পক্ষে স্বাভাবিক। এতক্ষণ নিজের ভাবনাই বেচারি ভাবছিল করবে কি, কিন্তু পঞ্চু তাকে কিছু বলল না। এক হাতে রেলিং ধরে দাঁড়িয়ে আর এক হাত উঁচুতে তুলে প্রকাণ্ড একটা টর্চের আলো একবার জ্বালিয়ে আবার নিভিয়ে দিতে লাগলো। তখন পঞ্চুর হাতে টর্চ যেমন ঝলক মেরে আলো জ্বেলে উঠছিল, তেমনভাবে নাগার মনে পড়ল একটি দৃশ্য। সদরের জেটির এক কোণে বসে পঞ্চু হাত তুলে রুমাল নাড়ছে। তুমি পুলিশ ডাকছো? নাগা চিৎকার করে উঠল। পঞ্চু তার কানের কাছে মুখ এনে চেঁচিয়ে বলল, তোর ভয় নেই নাগা, আমি গইয়া দিব। চোখের পলকে তার হাত থেকে টর্চটি ছিনিয়ে নিয়ে নাগা এক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সংকেত করা হয়ে গিয়েছে, জলকন্যা বন্দরের কাছে এগিয়ে যাওয়া মাত্র পুলিশ ছেঁকে ধরবে। এগিয়ে যাওয়ার জন্য হয়তো তারা অপেক্ষা করবে না। লজ নিয়ে পুলিশ হয়তো তৈরি হয়েই ছিল। পঞ্চুর সংকেত পেয়ে তারা হয়তো এগিয়ে এসে জলকন্যাকে পাকড়াও করার জন্য রওনা হয়ে গিয়েছে। কি করা যায় এখন? পঞ্চুকে তুলে সমুদ্রে ছুঁড়ে দেওয়া যায়,
কিন্তু তার চেয়ে আগে ভীমনা আর যাদববাবুকে খবরটা জানানো বোধ হয় বেশি উচিত। হামাগুড়ি দিয়ে কেবিনের দেওয়াল ধরে নাগা যত তাড়াতাড়ি পারে এগিয়ে গেল। ভীমনা দু হাতে সজোরে হুইল চেপে ধরে আছে, কাছে দাঁড়িয়ে আছেন যাদববাবু। ফেরাও ভীমনা, ফেরাও, জাহাজ ফেরাও, পঞ্চু পুলিশে ইশারা করছে। পুলিশ? ভীমনার মাথা ঠিক যথাস্থানেই রইল। বন্দরের সীমানায় ঢুকে তীরের এত কাছে এসে অসতর্ক হলে চলবে না। নাগা আর যাদববাবুর মাথা তার মাথার কাছে ঘেঁষে এলো। টর্চটা দেখিয়ে সংক্ষেপে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে নাগা বলল, এখন কিছু একটা উপায় করেন। ভীমনা তাকালো যাদববাবুর দিকে। যাদববাবু বাহির সমুদ্রের দিকে হাত বাড়িয়ে প্রয়োজনের চেয়ে জোরালো আওয়াজে বলল, লঞ্চ ফেরাও ভীমনা। লঞ্চ বাঁচবো না কর্তা। যাদববাবু নীরবে বন্দরের বিপরীত দিকে হাত বাড়িয়ে দিলেন। এক মুহূর্তের জন্য তার মুখের দিকে তাকিয়ে থেকে ভীমনা হঠাৎ তার ঝকঝকে দাঁত মেলে হাসল, মাথা হেলিয়ে সায় দিয়ে আরো জোরে হুইলটা চেপে ধরল। তারপর জলকন্যার মুখ বন্দরের দিক থেকে দ্রুত বেগে ঘুরে যেতে লাগলো। ভীমনা কি সংকেত পাঠালো নাগার অজানা উপায়ে। লঞ্চের সমস্ত আলো হঠাৎ নিভে গেল। অল্পক্ষণের মধ্যে দেখা গেল বন্দরের আলো পিছনে ফেলে লঞ্চ পশ্চিম দিকে এগিয়ে চলেছে। ডেনিস বোধহয় কেবিনেই ছিল। একটু পরে গলার আওয়াজে বোঝা গেল সে কাছে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার? ভীমনা তখন লঞ্চ সামলাতে ব্যস্ত, কথা বলার সময় নেই। যাদববাবু ডেনিসকে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। সমস্তটা শুনে ডেনিস বলল, রাইট, 10 বছর জেলে থাকার চেয়েও সমুদ্রের কবর অনেক ভালো। ভীমনা বলেছিল আসল ঝড় আরম্ভ হওয়ার আগেই বন্দরে পৌঁছতে পারবে। নাগা তার কথার অর্থ বোঝেনি। ঝড়ের বেগ আর সমুদ্রের উন্মাত্ততা ক্রমে ক্রমে বাড়ছে বুঝতে পারছিল, কিন্তু বন্দরের কাছে পৌঁছবার সময় যে অবস্থায় পৌঁছেছিল, ঝড় যে তার চেয়ে ভয়ানক হয়ে উঠতে পারে কি করে সে কল্পনা সে করতে পারেনি। আধ ঘন্টা পরে নিজেকে যখন তার লঞ্চের সঙ্গে বেঁধে রাখবার দরকার হলো, তখন সে বুঝতে পারল ঝড়ের ভূমিকা আর আসল ঝড় বলতে ভীমনা কি বোঝাতে চেয়েছিল। পাহাড় সমান ঢেউ লঞ্চের উপর আছড়ে পড়তে থাকে। লঞ্চের সঙ্গে নাগা তলিয়ে যায় ফেনীর জলের নিচে। মনে হয় আর ভেসে উঠবে না। তারপর আবার লঞ্চ ভেসে ওঠে কয়েক মুহূর্তের জন্য। দম না নিতে নিতে আরেকটি জলের পাহাড় তাকে গ্রাস করে। ভীমনার হুকুমে ডেনিস আর যাদববাবু নিচে চলে গেলেন। সেখানে তারা হয়ে আছেন বন্দী। ডেকের চেয়ে সেখানে গিয়ে তাদের সঙ্গে থাকাটা অনেকটা নিরাপদ বটে, কিন্তু ওভাবে বন্দি অবস্থায় লঞ্চে ডোবার প্রতীক্ষা করে থাকার চেয়ে ঢেউ ভেসে যাওয়া নাগার কাছে অনেক ভালো। কোন দিকে লঞ্চ চলছে কে জানে, ইঞ্জিন কি চলছে না জলকন্যা শুধু ভেসে চলেছে ঝড়ের ঠেলায়। ভীমনা কি করছে জানতে পারলে নাগা খুশি হতো। লঞ্চ বাঁচবে না জেনেও যাদববাবুর হুকুমে এতগুলো মানুষের প্রাণের দায়িত্ব নিয়ে বন্দরের আশ্রয় সে ছেড়ে এসেছে। কোথায় যাবে, কি করবে, কিছুই কি সে ঠিক করেনি। তারপর এক সময় নাগা বুঝতে পারল সে যেখানে আছে সেখানে থাকলে লঞ্চ না ডুবলেও সে কয়েক মিনিটের মধ্যে দম আটকে মারা যাবে। নাগা নিজের বাঁধনটা খুলে ফেলল। ভাবল মরতেই যদি হয় সে নিচে গিয়ে সকলের সঙ্গে মিলে একসাথে মারা যাক। পর মুহূর্তে বড় একটা ঢেউ এসে লাইফ বেল্ট আটা নাগাকে লঞ্চ থেকে তুলে নিয়ে চলে গেল। নাগার মনে হলো এতক্ষণে সে কি আসল সমুদ্র যাত্রা শুরু করেছে, একেবারে সমুদ্রের সঙ্গে মিশে গিয়ে। এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা মাঝির ছেলের চতুর্থ অর্থাৎ অন্তিম পর্ব। গল্পের সাউন্ড ডিজাইনে তুহিন এবং পোস্টার ডিজাইনে শুভদীপ মণ্ডল। এছাড়াও বিভিন্ন চরিত্রে তুহিন, সায়ন, দিব্যেন্দু, রাজ,
পারমিতা, রিভু, ঋত্বিক, আফসানা, সুস্মিতা, শ্বেতা, অভিজিৎ এবং সুপ্রভাত। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। এবং তার সাথে জানাই, এবার আমরা নিজেদের ও আপনাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ রেখেছি। যদি এই নভেম্বর থেকে ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা আমাদের কমেন্ট বক্স ভরিয়ে তুলতে পারেন মাত্র 1000 কমেন্টের মাধ্যমে, তাহলে আপনাদের করা যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত। এখন এই পর্যন্তই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।